এইটথ এপিসোডের শুরুতে আমরা 2022 সালের জুন মাসের দৃশ্য দেখতে পাই। আর এখানে সেই গাছটাকে উপড়ে ফেলা হচ্ছিল যেখানে কিনা সোলার সঞ্জে মিলে সেই টাইম ক্যাপসুলটাকে পুঁতে রেখেছিল। আর ঠিক তখনই সঞ্জে সেখানে এসে উপস্থিত হয় এবং সেখান থেকে সেই টাইম ক্যাপসুলটাকে তুলে নিয়ে চলে যায়। এরপর আমরা 1 জানুয়ারি 2023 সালের রাতের দৃশ্য দেখতে পাই। আর এখানে সঞ্জয় সোলের জন্য টাইম ক্যাপসুলটা নিয়ে অপেক্ষা করছিল, কারণ সোলি ওকে এই দিনে এখানে অপেক্ষা করতে বলেছিল। আর তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সোল আসে না, যে কারণে সঞ্জয় সেখান থেকে চলে যায়। আর তারপর ও বাড়িতে গিয়ে সেই টাইম ক্যাপসুলটা খোলে আর দেখতে পাই সেখানে সোল একটা লেটার লিখে রেখেছিল, যেখানে লেখা ছিল বেঁচে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দেন আমরা সঞ্জয়কে গ্রিন রুমে দেখতে পাই। আর ও এখানে সোলের দেওয়া সেই ফ্লাওয়ার বুকেতে যখন সোলের বিজনেস কার্ড দেখতে পাই তখন ও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায় ওকে খোঁজার জন্য। আর তারপর ও হান রিভারের ব্রিজে এসে ওকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। দেন আমরা 7th এপিসোডের শেষের দৃশ্য দেখতে পাই। আর এখানে সোল ওকে যেতে দেয় না আর বলে আজকের রাতটা আমি তোমার সঙ্গে কাটাতে চাই। আর তারপর সঞ্জয়ও রাজি হয়ে যায় এবং সোলকে নিয়ে একটা হোটেলে চলে আসে। আর এখানে এসে সোল অনেক বেশি ঘাবড়ে যায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন। এতে সঞ্জয় উত্তর দেয় তুমি তো আমাকে বললে যে তুমি নাকি আমার সঙ্গে রাত কাটাতে চাও আর এখানে আমাদেরকেও ডিস্টার্বও করবে না। আর ওর এইসব কথা শুনে সোল আরও বেশি ঘাবড়ে যায় আর বলে তুমি যেই রাত কাটানোর কথা ভাবছো আমি সেই সব মিন করিনি, আমি তো জাস্ট নর্মাল রাত কাটানোর কথা বলেছি। মানে তুমি বুঝতেই পারছো যে আমি কি বোঝাতে চাইছি। আর সঞ্জয় ওর এসব কথা শুনে মনে মনে হাসতে লাগে, কারণ সঞ্জয় ওকে ওইসব ভেবে এখানে নিয়ে আসেনি। ও তো জাস্ট নর্মালি ওর সঙ্গে কথা বলার জন্য ওকে এখানে নিয়ে এসেছে, কারণ বাইরে কোথাও এভাবে সোলের সঙ্গে কথা বললে ওর ফ্যানরা ওদের ছবি তুলে ভাইরাল করে দেবে, আর এই জন্যই ওকে হোটেলে নিয়ে এসেছে। দেন ওরা ভেতরে আসলে সঞ্জয় সোলকে বলে দেয় যে কেন ও সোলকে এখানে নিয়ে এসেছে। আর সেসব শুনে সোল বলে উঠেছে আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি এখন সেলিব্রিটি হয়ে গেছো। এরপর সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সঙ্গে দেখা করতে কেন এসেছো। সোল উত্তর দেয় আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আমি গতকাল ইচ্ছে করে তোমাকে ফাউন্টেনের জলে ফেলে দিইনি, তাছাড়া আমি জানতামও না যে ওটা তুমি ছিলে। তখন সঞ্জয় বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না, আর আমি ভেবেছিলাম তুমি হয়তো টাইম ক্যাপসুলের জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছো। আর ওর এই কথা শুনে সোল বলে উঠেছে তোমার সেই প্রমিসের কথা মনে আছে, তাছাড়া তুমি কি সেই দিন ওখানে গিয়েছিলে। এতে সঞ্জয় ওকে মিথ্যে বলে দেয় যে না না আমি যাইনি, আর এমনিতেও আমি অনেক বিজি পারসন। এতে সোল বলে আমিও যাইনি। তখন সঞ্জয় বলে তুমি তো এমন ভাব করেছিলে যেন ওই টাইম ক্যাপসুলের মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে, সো তুমি এখন সেটা আমাকে দিয়ে খোলাতে চাও না। সোল উত্তর দেয় আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, সো এখন ওটা না খুললেও আমার কোনো প্রবলেম নেই। তাছাড়া আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। এতে সঞ্জয় বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন আগে থেকে বেটার আছো, কারণ ওই ইনসিডেন্টের পর থেকে তুমি তো আমাকে দেখলেই ভয় পেতে। আর তখন সোল অবাক হয় আর মনে মনে ভাবতে লাগে ও কোন ইনসিডেন্টের কথা বলছে। এরপর আমরা আফটার পার্টির দৃশ্য দেখতে পাই। আর এখানে ইনহিয়ক ওদের সব মেম্বারদের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে সবাই এটাই জানতে চাইছে সঞ্জয় কোথায়। আর তখন আরেকজন সেই কমেন্টে রিপ্লাই করে যে সঞ্জয়কে তো একটু আগে একটা মেয়ের সঙ্গে দেখা গেছে। আর এই কমেন্ট পড়ে ইনহিয়ক তাড়াতাড়ি করে সঞ্জয়কে কল করে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আর কার সঙ্গে রয়েছো। সঞ্জয় উত্তর দেয় সেসব তোমাকে জানতে হবে না। এতে ইনহিয়ক বলে সবাই বলছে তোমাকে নাকি কোন মেয়ের সঙ্গে হোটেলে যেতে দেখা গেছে, আর তোমার অ্যাপার্টমেন্টের সামনে মিডিয়ার সব লোকজন জড়ো হয়ে গেছে। আর এই শুনে সঞ্জয় ওর কল কাট করে দেয় আর সোলকে বলতে লাগে বাইরে রিপোর্টাররা আমার জন্য দাঁড়িয়ে আছে, সো আমাকে এখনই এখান থেকে বেরোতে হবে, আর তুমি আমার চলে যাওয়ার একটু পরে এখান থেকে বেরিয়ে যেও। এতে সোল ওকে বলে তুমি এক্ষুনি চলে যাবে, আমাদের তো ঠিক করে কথাই হলো না। তখন সঞ্জয় উত্তর দেয় যাওয়ার সময় নিজের মুখটা ভালো করে ঢেকে যাও, আর আমি পরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আর এইসব বলে ও বেরিয়ে যায়। দেন সোল যাওয়ার সময় কিছু ছাতা দেখতে পাই আর ওর মাথায় একটা আইডিয়া আসে। আর তারপর আমরা দেখি সোল সঞ্জয়কে টেনে ধরে ছাতার তলায় লুকিয়ে নিয়ে নিজের গাড়িতে উঠিয়ে পালিয়ে আসে। এরপর গাড়িতে বসে সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এইভাবে তুলে নিয়ে এলে কেন। সোল উত্তর দেয় আমি তোমার ভালোর জন্যই এসব করেছি, তাছাড়া আমি তোমাকে সেফলি তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেবো। আর ওর এইসব কথা শুনে সঞ্জয় বলতে লাগে সত্যিই তুমি একটুও পাল্টাওনি। দেন ওরা সঞ্জয়ের অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। আর এখানে এসে সোল সঞ্জয়কে বলতে লাগে যে আমি তোমার অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে চাই। এতে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি আমার অ্যাপার্টমেন্টের ভেতরে কেন ঢুকতে চাও। আর এর উত্তরে সোল বাহানা বানিয়ে ওকে বলে দেয় যে আমার খুব জোরে টয়লেট পেয়েছে আর এই কারণেই আমি তোমার অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে চাই। এদিকে ম্যানেজার এসে ইনহিয়ককে ওদের সমস্ত কাহিনী বলে দেয়। আর তখন ইনহিয়ক ম্যানেজারকে জিজ্ঞাসা করতে লাগে যে এত রাতে ওরা কোথায় গিয়েছে। ম্যানেজার উত্তর দেয় কোথায় আর যাবে, সঞ্জয়ের অ্যাপার্টমেন্টে গিয়েছে হয়তো। আর এই শুনে ইনহিয়ক অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ আজকে সকালবেলা ও সঞ্জয়ের অ্যাপার্টমেন্টে একটা অ্যাডাল্ট স্ট্যাচু রেখে এসেছিল। আর এইসব যদি সঞ্জয় জানতে পারে তাহলে ও তো ওকে অনেক বকাঝকা করবে।
অন্যদিকে সঞ্জয় সোলকে নিয়ে ওর অ্যাপার্টমেন্টে চলে আসে আর এখানে আসা মাত্রই সঞ্জয় খেয়াল করে যে ওর অ্যাপার্টমেন্টে একটা মেয়ের অ্যাডাল্ট স্ট্যাচু রাখা রয়েছে। আর সেই স্ট্যাচুটা দেখা মাত্রই ও সেটার সামনে দাঁড়িয়ে পড়ে, কারণ সোল যদি এইসব কিছু দেখতে পায় তাহলে সোল ওর সম্পর্কে কী বা ভাববে। আর এই স্ট্যাচুটা অ্যাকচুয়ালি ইনহিয়কের ছিল আর সঞ্জয়ের তো অনেক বেশি রাগ হতে লাগে, কিন্তু তারপরে ও কোনো রকমের সোলকে বাথরুমে পাঠিয়ে দেয় আর সেই স্ট্যাচুটাকে নিজের বেডরুমে নিয়ে গিয়ে একটা চাদরের তলায় লুকিয়ে ফেলে। এরপর আমরা সোলের মা আর গ্র্যান্ডমাকে দেখতে পাই আর ওনারা দুজনে একটা ট্যাক্সি করে কোথাও একটা যাচ্ছিল। আর ইতিমধ্যে সোলের কাছে ওর মায়ের কল আসে আর ওর মা ওকে বলতে লাগে যে আজকে আমাদের বাড়িতে জলের পাইপটা নষ্ট হয়ে গিয়েছে আর এই কারণেই আমি আর তোমার গ্র্যান্ডমা ইমগিউমের বাড়িতে যাচ্ছি আর তুমিও পরে সোজা সেখানেই চলে এসো। আর ওর মায়ের এই কথার পরিপ্রেক্ষিতে সোল ওর মাকে জানায় যে সেসবের আর কোনো দরকার হবে না, কারণ আমি আজকে বাইরেই রাত কাটাবো। তাছাড়া আমি একটা ছেলের সঙ্গে রয়েছি। আর বাইরে থেকে সঞ্জয় সোলের এই সমস্ত কথা শুনে নেয় আর এইসব শুনে ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। আর তারপর সঞ্জয় নিজেকে নিজেই বলতে লাগে ও তো আমাকে একটু আগেই বললো যে ও নাকি আমার সঙ্গে রাত কাটানোর কথাটা সেইভাবে মিন করতে চায়নি, তাহলে এখন আবারও এইসব কেন বলছে। আর তারপরে সোল বাইরে বেরিয়ে আসতে লাগলে সঞ্জয় তাড়াতাড়ি করে দৌড়ে এসে সোফায় বসে পড়ে এবং একটা ম্যাগাজিন হাতে নিয়ে সেটা পড়ার অ্যাক্টিং করতে লাগে যাতে ও কিছু টের না পায়। এদিকে সোল ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে এটা ভাবতে লাগে যে ও কিভাবে কি করে এখানে থাকতে পারবে। আর তখন সঞ্জয় ভাবতে লাগে যে ও কি সত্যি আজকে আমার সঙ্গে থাকবে। দেন সোল সঞ্জয়ের কাছে আসে আর ওকে বলতে লাগে যে তোমার বাড়িটা তো খুব সুন্দর, সো তুমি কি আমাকে একটা হাউস ট্যুর দিতে পারবে। আর ওর এসব কথা শুনে সঞ্জয় মনে মনে ভাবতে লাগে যে তার মানে ও সত্যি আজকে এখান থেকে যাবে না। আর তারপর সঞ্জয় ওকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগে আর এখানে সোল ওর পুরো বাড়িটা দেখে অনেক খুশি হয় আর এদিক ওদিক ছুটোছুটি করতে লাগে। আর তারপর ও একটা পেন্টিংয়ের অনেক প্রশংসা করতে লাগে। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে তোমার যখন এটা এতই পছন্দ হয়েছে তাহলে তুমি এটা বাড়িতে নিয়ে যাও। এতে সোল ওকে বলে যে আরে না না আমার লাগবে না। আর তারপরেও সোল অনেক বোকা বোকা কাণ্ড কারখানা করতে লাগে ওর বাড়িতে থাকার জন্য। আর এখানে ও কয়েকটা গাছ দেখতে পেয়ে সেই গাছগুলো ধরে বলতে লাগে যে এই গাছগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এসব শুনে সঞ্জয় ওকে বলতে লাগে এগুলো সব আর্টিফিশিয়াল ট্রি। আর তখন সোল তো অনেক বেশি এম্বারেস হয়ে যায়। আর তারপরে সোল ক্যাকটাস গাছ দেখতে গিয়ে সেটার কাঁটা নিজের হাতে ফুটিয়ে নেয়, কারণ সেই ক্যাকটাস গাছটা রিয়েল ছিল। আর এটা দেখে সঞ্জয় ওর অনেক কেয়ার করতে লাগে। আর তখন সোলের পাস্টের কথা মনে পড়ে যায় যে সঞ্জয় আগে ওর প্রতি এরকমই কেয়ার করতো। তো এবার সঞ্জয় সোলকে বলতে লাগে যে সবই তো দেখা হয়ে গেছে, যাও এবার বাড়ি যাও। কিন্তু সোল বাড়িতে যেতে চায় না আর ওকে বলতে লাগে যে তোমার খিদে পায়নি, আমার তো অনেক খিদে পেয়েছে। অন্যদিকে ইনহিয়ক ম্যানেজারকে বলতে লাগে যে আমি কিছুতেই চাই না যে সঞ্জয় সোলের সঙ্গে কথা বলুক। এতে ম্যানেজার ওকে জিজ্ঞাসা করে কেন কি হয়েছে, পাঁচটা কি ওদের মধ্যে কিছু হয়েছিল নাকি। ইনহিয়ক উত্তর দেয় হ্যাঁ হয়েছিলই তো, সঞ্জয় সোলকে বাঁচানোর পরেও সোল একবারও ওকে থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। অন্যদিকে সঞ্জয় সোলের জন্য রান্না করছিল আর সোল তখন সঞ্জয় টেবিলে থাকা ওষুধগুলোর দিকে হাঁ করে তাকিয়েছিল। আর এইসব দেখে সঞ্জয় ওকে বলতে লাগে মনে হচ্ছে আমার ওষুধগুলোর প্রতি তোমার অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে। তখন সোলোকে জিজ্ঞাসা করে বসে যে এগুলো কোনো ডিপ্রেশনের ওষুধ নয় তো। আর এর উত্তরে সঞ্জয় ওকে জানায় যে না এগুলো ডিপ্রেশনের ওষুধ না, এগুলো তো মাল্টিভিটামিন আর সাপ্লিমেন্ট। আর তারপর সোলের সঞ্জয়ের বানানো খাবার খাওয়া হয়ে গেলে ও ভাবতে লাগে যে এবার তো সঞ্জয় ওকে দাঁড়িয়ে দেবে, তাহলে ও কিভাবে এখানে আরো টাইম পাস করতে পারবে। আর এটা ভেবেই ও ঘুমানোর অ্যাক্টিং করতে লাগে আর এই সব কিছু সঞ্জয় টেরও পেয়ে যায়। আর তখন সঞ্জয় ওর একদম কাছে চলে আসে আর ওকে বলতে লাগে আমি জানি তুমি ঘুমোওনি, সো সবকিছু আরো বেশি এম্বারেসিং হয়ে যাওয়ার আগে উঠে পড়ো। আর তখন সোল উঠে পড়ে আর ওকে বলতে লাগে তুমি আমাকে ডাকলে বলে আমি উঠে গেলাম, আর তা না হলে আমি তো সকাল অবধি এখানেই ঘুমিয়ে থাকতাম। আর এতে সঞ্জয় ওকে বলতে লাগে তুমি কি সত্যি আজকে আমার সঙ্গে এখানে রাত কাটাবে। এরপর আমরা সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, যিনি কিনা সোলদের বাড়ির সামনে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কে। আর এখানে আমরা দেখতে পাই এটা আর কেউ না বরং টেসাং। অন্যদিকে সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি সত্যি করে বলো তো তুমি এখানে কেন এসেছো। তুমি কি তোমাদের ওই প্রোডাকশন কোম্পানির ড্রামাটাকে সাইন করানোর জন্য আমার কাছে এসেছো। আর এতে সোল ওকে বলে যে তুমি আমাকে ভুল ভাবছো, আর আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমার মনে হয় আজকে যদি আমি তোমার সঙ্গে না থাকি তাহলে তুমি আজকে মারা যাবে। আর আমি পরে অনেক রিগ্রেট করব তোমাকে একা ছেড়ে দেওয়ার জন্য, আর এই কারণেই আমি যেন তেন প্রকারে তোমার সঙ্গে রাত কাটাতে চাইছিলাম। আর সোলার এমন সব কথা শুনে সঞ্জয়ের পাঁচটা দৃশ্য মনে পড়ে যায় যে আগেও একবার সুইমিং কম্পিটিশনের আগের দিন সোল ওর সঙ্গে এরকম আচরণ করেছিল, যে সুইমিং কম্পিটিশন করতে গিয়ে ওর নাকি কোনো ক্ষতি হয়ে যাবে আর এই কারণেই ও ওকে প্রোটেক্ট করছে। তো সঞ্জয় এবার ওকে বলতে লাগে তুমি আবারও কোনো বাজে স্বপ্ন দেখেছো তাই না, আর আমি বুঝতে পারি না তুমি এত বাজে স্বপ্ন কেন দেখো, আর সত্যিই তুমি একটুও বদলাওনি। তখন সোল বলে উঠেছে এমনিতেও সেলিব্রিটিরা অনেক বেশি ডিপ্রেশনে থাকে আর এই ডিপ্রেশন থেকেই ওরা কোনো ভুল স্টেপ নিয়ে নেয়।
এতে সঞ্জয় ওকে জানায় যে আমার কোনো ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাকস নেই, সো তোমার আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। ইতিমধ্যে সোল তাড়াতাড়ি করে উঠতে গিয়ে সে খাবারটা নিজের জামায় লাগিয়ে ফেলে। আর তখন সঞ্জয় ওর একটা ড্রেস এনে ওকে দেয় আর বলে, যাও তুমি আমার বেডরুমে গিয়ে এই ড্রেসটা দিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নাও। আর তারপর সোল যখন ওর বেডরুমে ঢোকে ড্রেস চেঞ্জ করার জন্য, আর ঠিক তখনই সঞ্জয়ের মনে পড়ে যায় যে ওর বেডরুমেই তো সেই টাইম ক্যাপসুলটা রাখা রয়েছে। আর সেটা যদি সোল দেখে নেয় তাহলে তো ও বুঝে যাবে যে সঞ্জয় ওকে মিথ্যে কথা বলেছিল। ফলে ও তাড়াতাড়ি করে নিজের বেডরুমের সামনে গিয়ে সোলকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার কি এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। আর এর উত্তরে সোল ওকে জানায় যে হ্যাঁ হয়ে গিয়েছে। আর সঞ্জয় ওর রুমে আসলে দেখতে পায় যে সোল এখনো ওই টাইম ক্যাপসুলটা খেয়াল করেনি, কিন্তু ওই টাইম ক্যাপসুলটা একদম ওর পেছনেই রয়েছে। তোর সঞ্জয় এবার সোলকে ওর রুম থেকে বের করে দেয় আর তাড়াতাড়ি করে সেই টাইম ক্যাপসুলটাকে চাদরের তলায় লুকাতে লাগে। আর ঠিক তখনই সোল আবারও ওর রুমে চলে আসে আর বলতে লাগে যে আমি তো আমার জামা এখানেই ফেলে রেখে চলে গিয়েছি। আর সোল নিজের জামা নিতে এসে সেই অ্যাডাল্ট কাট আউটটা দেখে ফেলে প্রচণ্ড অবাক হয়ে যায় আর সঞ্জয়কে বলতে লাগে তার মানে তোমার এই সমস্ত হবিও রয়েছে। আর তখন সঞ্জয় চিৎকার করে বলে ওঠে যে আরে এটা আমার না, আর আমি জানি না এটা কোত্থেকে আমার রুমে চলে এসেছে। এতে সোলোকে বলতে লাগে আর আমি সবই বুঝতে পেরেছি, আর তুমি এই অ্যাপার্টমেন্টে একা একা থাকো, তো তুমি এই সমস্ত কিছু রাখতেই পারো। এতে সঞ্জয় আরও বেশি রেগে যায় আর ওকে বলতে লাগে যে বললাম তো এটা আমার না। কিন্তু তারপরেও সোলোর কোনো কথা শোনে না আর সেই কাটআউটটা দেখার জন্য জোর জবরদস্তি করতে লাগে। আর এই জোর জবরদস্তি করতে গিয়েই ওরা একে অপরের গায়ের ওপরে পড়ে যায় এবং অনেক কাছাকাছি চলে আসে। আর ঠিক তখনই ইনহিয়ক নেশাগ্রস্ত অবস্থায় সেখানে চলে আসে আর ইনহিয়ককে দেখা মাত্র তাড়াতাড়ি করে সঞ্জয় সোলকে আলমারিতে ঢুকিয়ে দেয়। আর ইনহিয়ক তখন হাসতে লাগে আর সঞ্জয়কে বলতে লাগে যে মনে হলো আমি তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম। এতে সঞ্জয় ওকে বলে যে তুমি নেশা করে আছো বলে তুমি ভুলভাল দেখছো, আর এখানে মেয়েই বা কোত্থেকে আসবে। এতে ইনহিয়ক ওকে বলতে লাগে শুনলাম তুমি নাকি আজকে সোলের সঙ্গে ছিলে আর ওকে তুমি তোমার বাড়িতে নিয়ে আসোনি তো। তাছাড়া তুমি আমাকে এটা বলো না যে তোমার ওর প্রতি ফিলিংস আছে। আর এই কথা শোনা মাত্রই সঞ্জয় তাড়াতাড়ি করে ওর মুখ চেপে ধরে আর ওকে বলতে লাগে যে তুমি এত বক বক না করে এখান থেকে যাও। তখন ইনহিয়ক বলে হ্যাঁ আমি যাবো, কিন্তু তার আগে আমি তোমার বাথরুমে স্নান করব। আর এতে সঞ্জয় ওকে বলে যে আচ্ছা ঠিক আছে যাও স্নান করে আসো। দেন ইনহিয়ক রুম থেকে বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে সঞ্জয় সোলকে আলমারি থেকে বাইরে বের করতে লাগে। আর ঠিক তখনই ইনহিয়ক কোর আর সোলের একটা ফটো নিয়ে এসে হাজির হয় আর বলতে লাগে যে এইসব কি, তুমি সোলের ফটো কেন এখনো তোমার কাছে রেখে দিয়েছো? আর সোল তো অত বেশি সুন্দরীও না, আর এই পৃথিবীতে আরো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যাদেরকে তুমি বিয়ে করতে পারো, আর তারপরেও কিনা তুমি ওর ছবি নিজের কাছে রেখে দিয়েছো। তাছাড়া তুমি আমাকে এখন এটা বলে না যে তোমার এখনো সোলের প্রতি ফিলিংস রয়েছে। এতে সঞ্জয় বলে তুমি এসব কি উল্টোপাল্টা বলছো, তোমার কোথাও ভুল হচ্ছে। আর এতে ইনহিয়ক ওকে জানায় যে না আমার কোথাও ভুল হচ্ছে না, আর আমার এখনো মনে আছে তুমি নেশা করে কী সব কাণ্ড কারখানা করো। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি সঞ্জয় আগে নেশা করলে সোলের সঙ্গে যেখানে যেখানে ও দেখা করতো সেখানে সেখানে ও চলে যেত আর সোল সোল বলে চিৎকার করে ডাকতো। আর তারপর ইনহিয়ক গিয়ে ওকে নিয়ে আসতো। আর এখানে ইনহিয়ক ওকে বলতে লাগে তোমার 30 বছরের ওপরে হয়ে গেছে আর তারপরে তুমি এখনো অবধি কাউকে ডেট করোনি। আর তোমার কি মনে হয় যে কারণটা আমি জানি না, কারণ তুমি এখনো সোলকে ভুলতে পারোনি, এখনো তুমি সোলকেই ভালোবাসো। আর সঞ্জয় এবার ওকে চুপ করানোর জন্য ওকে কোলে নিয়ে সোজা বাথটাবে গিয়ে ফেলে দিয়ে আসে। অন্যদিকে সোল এইসব কিছু শুনতে পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সাথে ও সেই টাইম ক্যাপসুলটাকেও দেখতে পেয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে সোলদের বাড়িতে যাচ্ছে আর এখানে সোল সঞ্জয়কে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ওই টাইম ক্যাপসুলটা কোথায় পেলে। এর উত্তরে সঞ্জয় ওকে জানায় যে টাইম ক্যাপসুলটা যে গাছটার তলায় পোতা ছিল সেই গাছটা যেদিন কাটা হচ্ছিল সেদিন আমি সেখানে গিয়ে টাইম ক্যাপসুলটাকে নিয়ে এসেছিলাম। আর তারপর তোমার কথা মতো 2023 সালের 1 জানুয়ারির মিডনাইটে আমি হান রিভারের ব্রিজের ওপরে তোমার জন্য দাঁড়িয়ে অপেক্ষাও করেছিলাম, কিন্তু তুমি সেদিন আসোনি। দেন সঞ্জয় সোলকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে আর তারপর সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন সোল ওকে বলতে লাগে সেদিন আমিও হান ব্রিজের ওপরে গিয়েছিলাম, কিন্তু আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল আর ততক্ষণে তুমি সেখান থেকে চলে গিয়েছিলে, আর এই কারণেই আমাদের দেখা হয়নি। তাছাড়া সত্যি কথা বলতে পাস্টে আমিও তোমাকে লাইক করতাম, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না সত্যিটা তোমাকে জানানোর, আর এই কারণেই আমি তোমাকে হার্ট করেছিলাম। কিন্তু আমি সবসময় এটাই ভাবতাম যে তোমার সঙ্গে যখন আমার আবারও দেখা হবে তখন আমি সব সত্যিটা তোমাকে বলে দেবো যে পাস্টে আমিও তোমাকে লাইক করতাম, আর এতদিন আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি। আর এইসব বলে ও কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সঞ্জয় ওর পিছু পিছু ওদের বাড়িতে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তার মানে তুমি এটা বলতে চাইছো যে তখন তোমারও আমার প্রতি ফিলিংস ছিল। এর উত্তরে সোল ওকে বলে যে হ্যাঁ ছিল। আর তখন সঞ্জয় ওকে এটা জিজ্ঞাসা করে যে তাহলে এখনকার কি অবস্থা, এখনো কি তুমি আমাকে অতটাই ভালোবাসো। আর ঠিক তখনই সোলদের পাশের ফ্ল্যাটের কেউ বাইরে বেরোতে লাগলে তাড়াতাড়ি করে সোল সঞ্জয়কে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এখানে ওরা একে অপরের অনেক বেশি ক্লোজ হয়ে যায় আর তারপর ওরা নিজেদের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারে না এবং একে অপরকে কিস করতে লাগে।
আর এই ঠিক পরে সোলদের বাড়িতে প্লাম্বার চলে আসে ওদের জলের পাইপ ঠিক করার জন্য। আর এখানে সোল বুঝতে পারে না যে এবারও সঞ্জয়কে কিভাবে বাইরে বের করবে। দেনও নিজের স্কার্ফটা সঞ্জয়ের মুখে জড়িয়ে দেয় এবং ওকে নিজের ভাই বলে বাইরে বের করে দেয়। আর তারপর সঞ্জয় ওর গাড়িতে এসে ওদের কিসের কথা ভেবে অনেক খুশি হতে লাগে। আর তারপর ও এখান থেকে বেরিয়ে যায়। আর তখন আমরা সেই ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই যে কিনা ওদের ওপরে নজর রাখছিল। পরের দৃশ্যে আমরা দেখি সোল যখন অফিসে ছিল তখন ওর কাছে ওর মায়ের কল আসে। আর ওর মা ওকে কল করে জানায় যে হিয়ঞ্জো হিমগুমকে ডিভোর্স দিয়ে দেবে। এতে সোল ওর মাকে জিজ্ঞাসা করে যে কেন, কি হয়েছে। এতে ওর মা ওকে জানায় যে ইমগুম ওর সমস্ত সেভিংস ওর একটা ফ্রেন্ডের বিজনেসে ইনভেস্ট করে দিয়েছে। আর এইসব কিছু হিয়ঞ্জো জানতে পেরে অনেক বেশি রেগে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর আমরা দেখি সোল হিয়ঞ্জোর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কি সত্যি আমার ভাইকে ডিভোর্স দিয়ে দেবে। আর এতে হিয়ঞ্জো ওকে জানায় যে ডিভোর্স কোনো মজার বিষয় না। তাছাড়া আমাদের সেকেন্ড বেবির কথা ভেবেই হয়তো ও টেনশনে পড়ে এই কাজটা করে ফেলেছে। তাছাড়া মাঝে মধ্যে আমার তোমার প্রতি অনেক জেলাস ফিল হয়, কারণ আমিও যদি তোমার মতো বিয়ে না করতাম তাহলে আমিও এখন জব করতে পারতাম। ওর এই কথা শুনে সোল ওকে জিজ্ঞাসা করে বসে যে তুমি যদি আবারও অতীতে ফিরে যেতে পারতে তাহলেও কি তুমি আমার ভাইকে বিয়ে করতে। এতে হিয়ঞ্জো ওকে জিজ্ঞাসা করে কেন, আমি তোমার ভাইকে বিয়ে না করলে বুঝি আমার ভাগ্য বদলে যেত। এতে সোল উত্তর দেয় হ্যাঁ তোমার ভাগ্য চেঞ্জও তো হয়ে যেতে পারতো। আর তখন হিয়ঞ্জো ওকে বলতে লাগে যে ফিউচারে কি হবে সেটা আমরা কেউই জানি না। আর যতক্ষণ না আমরা ফিউচারের সেই টাইমে পৌঁছচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারি না যে সেই টাইমটা ভালো হবে নাকি খারাপ হবে। আর আমি যদি বিয়েই না করতাম তাহলে আমি আমার বাচ্চাগুলোর মুখও দেখতে পারতাম না। আর এইসব বলেই ও খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোল যখন অফিসের মিটিংয়ে ছিল তখন ওর কাছে সঞ্জয়ের কল আসতে লাগলে ও তাড়াতাড়ি করে সঞ্জয়ের কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি ফোনটা সুইচ অফ করে দেয়। আর তারপর রাতের বেলা সঞ্জয় আবারও সোলকে কল করতে লাগলে ওর ফোনটা সুইচ অফ আসে, কারণ সোল তো ওর ফোন অন করতেই ভুলে গিয়েছিল। অন্যদিকে সোল অফিস থেকে বাইরে বেরোলে ওর মনে পড়ে যায় যে ও তো ওর গাড়িটা সঞ্জয়ের পার্কিং লটেই ফেলে রেখে চলে এসেছে। আর তারপর ও ওর ফোনের সুইচ অন করলে দেখতে পায় যে সঞ্জয় ওকে অনেকবার কল করেছিল। আর এটা দেখা মাত্রই ও তাড়াতাড়ি করে সঞ্জয়কে কল ব্যাক করে, কিন্তু সঞ্জয় এবার ওর কলটা রিসিভ করে না। দেন সোল ওর গাড়িটা পার্কিং লট থেকে বের করছিল আর ঠিক তখনই ও সেই ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পায়। আর সেই ট্যাক্সি ড্রাইভারকে দেখে ও অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে এলে ও আর সেই ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পায় না। আর সাথে এটা খেয়াল করে যে এখানে আবারও সঞ্জয় স্টকার এসে ঝামেলা করছে। অন্যদিকে আমরা দেখি সঞ্জয় ফোনে ওর ম্যানেজারের সঙ্গে কথা বলছে। আর ঠিক তখনই কেউ একজন বারবার ওর রুমের বেল বাজাতে লাগে। পরের দৃশ্যে আমরা দেখি সোল সঞ্জয়ের সেই স্টকার ফ্যানকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে খাবার খাওয়ানোর জন্য। আর এখানে সোল সেই মেয়েটাকে বোঝাতে লাগে যে তোমার এই সমস্ত কাজ করা একদমই উচিত হয়নি। আর ঠিক তখনই ব্রেকিং নিউজে দেখানো হচ্ছিল যে কেপা পাইডাল সঞ্জয়ের ওপরে অ্যাটাক করা হয়েছে আর ওর অবস্থা এখন খুবই খারাপ। আর ওকে অ্যাটাক করেছে 2009 সালের কিম নামের একজন মার্ডারার। আর এই মার্ডারার কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। আর এই সমস্ত নিউজ দেখে সোল তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে কেন ওই ট্যাক্সি ড্রাইভার সঞ্জয়কে অ্যাটাক করলো। আর অন্যদিকে আমরা দেখি হসপিটালে ইতিমধ্যেই সঞ্জয়ের অপারেশন শুরু হয়ে গিয়েছে। আর এখানেই আমাদের এই ড্রামার 8th এপিসোড শেষ হয়ে যায়।